ভিডিওটা তুমি যেদিনই দেখো না কেন আমার এই 30 দিনের স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেই পাবে। এই ভিডিওতে আমি তোমাকে 30 দিনের স্ট্র্যাটেজি এবং রুটিন তো শেয়ার করবই, পাশাপাশি তোমাকে এমন কিছু জিনিস জানা লাগবে যেগুলো না জানলে তুমি অন্যদের থেকে অনেক পিছিয়ে যাবে। যেমন মার্কস ডিস্ট্রিবিউশন। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে এমসিকিউর নম্বর কত, রিটেনের নম্বর কত, আমার এটার জন্য সময় কতটুকু, এই জিনিসগুলো অবশ্যই আগে থেকে জানা থাকা লাগবে। তারপর তোমার জিপিএ রিকোয়ারমেন্ট, তুমি এসএসসিতে কত পেয়েছো, এইচএসসিতে কত পেয়েছো, ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কত চাচ্ছে সেটা ম্যাচ করছে কিনা সেটা তোমাকে জানা লাগবে। আরেকটা কথা বলছি, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রিপারেশন নাও তাহলে তোমার অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো কাভার হয়ে যাচ্ছে, গুচ্ছ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোও জেনে যাবে আজকের এই ভিডিওটাতে। তারপর বুক লিস্ট, বাজারে তো শত শত বই আছে, তুমি বাংলার জন্য কোনটা পড়বা, ইংলিশের জন্য কোনটা পড়বা, আবার রিটেনের জন্য কোনটা পড়বা, অন্যদিকে জিকে সাম্প্রতিকের জন্য কোনটা পড়বা, এগুলো নিয়ে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। এক্সাম ডেট এবং টাইম সম্পর্কে অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে জানা থাকা লাগবে। এছাড়া কাট অফ মার্কস, যেটা স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে সবচেয়ে বেশি চায় যে ভাইয়া আমি এবার কত পেলে চান্স পাবো, এইটাও ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওতে। প্র্যাকটিস হ্যাকস, শেষ মুহূর্তে এসে কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস করা তোমার জন্য জরুরি, কোনগুলো তুমি অ্যাভয়েড করবা, এগুলো জানাবো আজকের এই ভিডিওতে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি বা অন্যান্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, আমরা দেখি যে প্রতি বছর একটা সিটের জন্য কোনো কোনো ইউনিভার্সিটিতে 20 জন, আবার কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 47 জন একটা সিটের জন্য লড়াই করেছে। তাহলে কেন 46 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, বাকি একজন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এই জিনিসগুলো তুমি জানতে পারবে। তারপর সব টপিক পড়া তো এই মুহূর্তে এসে পসিবল না, কোন কোন টপিকগুলোকে তোমার একটু বেশি প্রায়োরিটি দিতে হবে, কোনগুলোকে মোটামুটি প্রায়োরিটি দিলেই হবে, এই টপিক অ্যানালাইসিসটা বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটা টপিকের তিনটা সাবজেক্টেরই টপিক অ্যানালাইসিস তোমাকে আমরা এই ভিডিওতে দিব। এরপর জিএসটি এক্সাম সম্পর্কে আমরা তোমাকে এই ভিডিওতে বিস্তারিত বলে দিব যে গুচ্ছের জন্য তোমাকে কত জিপিএ লাগবে বা ওভারঅল গুচ্ছের প্রিপারেশন নিলে তোমার কি কি হয়ে যাচ্ছে সেগুলো জানাবো আমরা এই ভিডিওতে। সর্বশেষ টাইপ অফ স্টুডেন্টস, অর্থাৎ কোন ধরনের স্টুডেন্ট পরীক্ষায় চান্স পায়, কেন চান্স পায়, আর কোন ধরনের স্টুডেন্ট পরীক্ষায় চান্স পায় না, কি এমন কারণে তারা চান্স পায় না, সেই জিনিসগুলোই আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব। ভাইয়া আমি এইচএসসিতে A+ পাইনি, আমার মনটা একদমই ভেঙে গেছে, আব্বু আম্মু বলছে আমাকে দিয়ে কিচ্ছু হবে না ভাইয়া, আমাকে দিয়ে আসলেও কিছু হবে না, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না ভাইয়া, জিপিএ 5 না পেলে কি ঢাবিতে চান্স হয় না? উত্তর হচ্ছে ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ 5 না পেয়েও চান্স হয় এবং শত শত স্টুডেন্ট আছে যারা এসএসসিতেও জিপিএ 5 পায়নি, এইচএসসিতেও জিপিএ 5 পায়নি, কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছে খুবই ভালো ভালো ডিপার্টমেন্টে। আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল যদি দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে যেখানে সব স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওই গ্রুপে একজন একটা পোস্ট করেছিল যে এমন কারা কারা আছেন যারা এসএসসি এবং এইচএসসিতে A+ না পেয়েও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দেখো বাকিটা ইতিহাস। কমেন্টে এমন সবাই যারা যারা এসএসসিতে A+ পায় নাই, এইচএসসিতে A+ পায় নাই, সবাই কমেন্ট করছে। আমি তোমাকে একটা এক্সাম্পল যদি দিই, একজন পিএসসিতে 4.83, জেএসসিতে 4.70, এসএসসিতে 4.33, এইচএসসিতে 4.75, এই লোকের মানে পুরো লাইফ টাইমে কোনো জিপিএ 5 নাই, কিন্তু এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সো তুমি কেন পারবা না? এইচএসসি রেজাল্ট দেওয়ার পর দুই টাইপের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এই দুই টাইপের স্টুডেন্ট কারা সেটার পরিচয় করিয়ে দিব এখন তোমাদের সাথে। নাম্বার 1, কনফিডেন্স হারিয়ে ফেলে যারা, অর্থাৎ মনে করো যারা জিপিএ 5 পায়নি, যাদের এসএসসিতেও জিপিএ কিছুটা খারাপ ছিল, এইচএসসিতে এসেও জিপিএ কিছুটা খারাপ, এই টাইপের স্টুডেন্ট যারা কনফিডেন্স হারিয়ে ফেলে, যার ফলে তার ওভারঅল প্রিপারেশনটা উলটপালট হয়ে যায়, শেষ মুহূর্তে গিয়ে সে একদমই হাল ছেড়ে দেয়। টাইপ 2 বা নাম্বার 2, যারা ডিসিপ্লিন হারিয়ে ফেলে, অর্থাৎ এইচএসসির পড়ার সাথে কিন্তু অ্যাডমিশনের পড়ার কিছুটা হলেও তফাৎ আছে, অ্যাডমিশনের পড়া কিছুটা অ্যাডভান্সড। সো আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি যে এই পড়ার সমুদ্রে এসে তারা হারিয়ে যায়, ওভারঅল তারা ডিসিপ্লিনটাই হারিয়ে ফেলে। এই টাইপের স্টুডেন্টও কিন্তু চান্স মিস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের পরীক্ষার ডেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে,
13ই ডিসেম্বরে হবে তোমাদের এই পরীক্ষাটা সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, অর্থাৎ 90 মিনিটের একটা পরীক্ষা। এই বি ইউনিটের টোটাল সিট হচ্ছে 2934টি। একটা কথা বলে দিচ্ছি, যদিও বি ইউনিট আর্টসের জন্য একটা ডেডিকেটেড ইউনিট, এখানে কিন্তু চাইলে সায়েন্সেরও পরীক্ষা দিতে পারে, কমার্সেরও পরীক্ষা দিতে পারে। সো এই বি ইউনিটের মধ্যেই বিজ্ঞান বিভাগের জন্য সিট বরাদ্দ হচ্ছে 944টা, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হচ্ছে 283টা, আর মানবিক বিভাগের জন্য 1707টা সিট আছে। এই বি ইউনিটের পাস রেটটা যদি দেখো, এখন একটু তুমি ভয় পেতে পারো যে আমরা যদি 2022-23 সেশনের দিকে তাকাই, এখানে 9.69% পাশের হার, এরপর 23-24-এ 10.07% এবং 24-25 গত বছর 9.85% পাস করেছে। একটা জিনিস খেয়াল করো, একটা পরীক্ষায় 100 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে মাত্র 9 জন পাস করছে। মনে করো 100 নম্বরের পরীক্ষার মধ্যে মাত্র 33 উঠাতে পেরেছে 9.85। এইভাবে চিন্তা করতে পারো। সো তুমি যদি এখন থেকে একটু নাড়াচাড়া দিয়ে না বসো, তাহলে কিন্তু 9.85-এর নিচেও চলে আসতে পারো। আর এইবার এইচএসসির যা রেজাল্টের অবস্থা, আমার কাছে মনে হয় যে 9.85টা 9 যে উল্টা হয়ে 6 হয়ে যেতে কিন্তু খুব বেশি টাইম নাও লাগতে পারে। এবার দেখাই তোমাকে যে কি কি আসবে। এমসিকিউর জন্য কত নম্বর, রিটেনের জন্য কত নম্বর। এমসিকিউ ইংলিশে 15, বাংলায় 15 এবং সাধারণ জ্ঞানের জন্য 30, টোটাল 60 নম্বর। 60টা এমসিকিউর জন্য 60 নম্বর, তোমাকে সময় দেওয়া হবে 45 মিনিট। রিটেনে ইংলিশের জন্য 20 নম্বর, বাংলার জন্য 20 নম্বর, টোটাল হচ্ছে 40, সময় থাকবে 45, অর্থাৎ এমসিকিউর জন্য 45, রিটেনের জন্য 45। জিকের কিন্তু আলাদা রিটেন হয় না। আর এক্সামে তাহলে তোমার টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে? মার্কস হচ্ছে 100 আর সময় পাওয়া 90 মিনিট, যেটা একটু আগে বলেছি। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমাদের 120 নম্বরের পরীক্ষা হওয়ার কথা, এই জিনিসটা ক্লিয়ার করছি। 100 নম্বর তো হচ্ছে তোমার রিটেন এবং এমসিকিউ, বাকি 20 নম্বর হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ এর উপর। অর্থাৎ তুমি এসএসসিতে তোমার যতই জিপিএ আছে সেটার সাথে 2 গুণ করবা, সেটা যতই হবে অত। মনে করো তোমার এসএসসিতে জিপিএ 4, তাহলে 4-এর সাথে 2 গুণ করলে কত হয়? 8। তুমি 10-এ 8 পেয়েছো। ঠিক একইভাবে এইচএসসির জিপিএটাও এভাবেই হবে, 2 গুণ করলে যা হয় তা। এই হচ্ছে 20-এর মধ্যে তোমার টোটাল নম্বর। এবার আসি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে চান্স পেতে হলে মিনিমাম কত পাওয়া লাগবেই। একটা কথা শুরুতেই বলে নিচ্ছে, আমি এখানে তোমাকে যে নম্বরটা দেখাবো এটা মূলত বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো বা রেজাল্ট অ্যানালাইসিস করে বানানো। অর্থাৎ 2023-24 সেশনে যারা 100 নম্বরের মধ্যে মিনিমাম 55 পেয়েছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। আর 24-25 সেশনে 100-র মধ্যে যারা মিনিমাম 60 নম্বর পেয়েছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। একটা কথা মাথায় রাখবা, তোমার প্রশ্ন যত কঠিন হবে এই কাট অফ মার্কটা তোমার তত কমে যাবে। আর তোমাদের যে এবারের যে রেজাল্টটা আছে সেটার ভিত্তিতে যদি বলি, তোমাদের প্রশ্ন যদি একটু সহজ হয় কাট অফ মার্ক কিন্তু অনেক বেড়ে যাবে। সো প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে। ভাইয়া আমি কোথাও কোচিং করি না, কিন্তু আমার বুক ভরা স্বপ্ন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। আমি কি আসলেও চান্স পাবো? চান্স পাওয়ার জন্য আমাকে আসলে কোন কোন বই ফলো করতে হবে? এই জায়গায় এসে আমি তোমাকে বাংলা, ইংলিশ এবং জিকের জন্য এমন কিছু বই সাজেস্ট করব যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, বি ইউনিটে চান্স পাবে। আমি প্রথমে যদি বাংলার কথা বলি, যে তুমি বাংলার জন্য বোর্ড বই, এটা শুধু বাংলা না, বাংলা ইংলিশ দুইটার জন্যই বোর্ড বই মাস্ট, কারণ বোর্ড বই থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। তবে সহায়ক বই হিসেবে তুমি ধ্রুব বইটা নিতে পারো। কেন? আমরা একটা জিনিস অনেকেই জানি না যে বাংলা ফার্স্ট পেপার বই থেকে, মানে বাংলা প্রথম পত্রের যে বইটা আছে এটা থেকে কিন্তু সরাসরি মানে ব্যাকরণ কিছু প্রশ্ন আসে। সো এই যে বাংলা প্রথম পত্রের ব্যাকরণের যে সাইডটা আছে সেটা এক্সপ্লেন করে ভালোভাবে দেওয়া আছে ধ্রুব বইটাতে। আর বাংলা বিচিত্রা বইটাতে বাংলা প্রথম পত্রের যে গল্পগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে কিন্তু দেওয়া আছে। সো তোমাদের জন্য বাংলা মেন বইটার পাশাপাশি ধ্রুব এবং বাংলা বিচিত্রা বইটা পারফেক্ট হতে পারে প্রিপারেশন নিতে হলে। ইংলিশের জন্য সেম, বোর্ড বইটা তো লাগবেই। গ্রামার পার্টটার জন্য তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা ফলো করতে পারো, অনেকে মাস্টারও ফলো করে, তুমি দুইটার কোনো একটা নিতে পারো। আর বাজার থেকে রিটেনের যে কোনো একটা বই নিলেই কিন্তু হয়ে যাবে। এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বইগুলোতে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেওয়া আছে। সো এইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর জিকের জন্য, জিকে নর্মালি 2 ধরনের হয়, মানে ধরো এমন কিছু ইনফরমেশন আছে না যেগুলো আজীবন সত্য, আবার এমন কিছু ইনফরমেশন আছে না যেগুলো ধরো গত সপ্তাহে ঘটেছে। সো যেই ইনফরমেশনগুলো কোনোদিন চেঞ্জ হবে না,
একদম আমি বাংলাদেশের কথা বলি বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকের কথা বলি, সেগুলো খুব ভালোভাবে দেওয়া আছে জোবায়ার্স জিকে বইটাতে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি সাম্প্রতিক সময়ের যত ইনফরমেশন আছে যেগুলো তোমার জন্য জানা জরুরি সেগুলো দেওয়া আছে। তো তুমি এই বইগুলো ফলো করতে পারো তোমার ওভারঅল বি ইউনিটের প্রিপারেশন নিতে গেলে। এবার আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রিপারেশন নিলে তোমার অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অলরেডি হয়ে যাবে, সেগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন কিংবা সেগুলোর জিপিএ রিকোয়ারমেন্টগুলো কি সেটা নিয়ে শুরুতেই কথা বলছি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রিপারেশন নিলে অন্য কোন বিশ্ববিদ্যালয়গুলো কভার হবে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট, পাশাপাশি বিউপির এই দুইটা ইউনিট, এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটারই বি ইউনিট। এরপর তোমার এই যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম, অলরেডি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, এই ইউনিভার্সিটিগুলোর জিপিএ রিকোয়ারমেন্ট কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে মিনিমাম জিপিএ 7.5 পেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএ 7.5, তবে এর মধ্যে এসএসসি এবং এইচএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মিনিমাম 3 করে পেতে হবে, অর্থাৎ এসএসসিতে মিনিমাম 3, এইচএসসিতে মিনিমাম 3, কত হয় টোটাল 6, কিন্তু পাওয়া লাগবে কত 7.5। তার মানে কোনো না কোনো একটাতে বা দুইটাতে একটু বেশি পাওয়া লাগবে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সেম, তবে মানে জিপিএ টোটাল যে জিপিএটা এটা সেম 7.5, তবে তোমাকে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3.5 পেতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 3 দিয়েছে। এছাড়া আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কথা বলি, সেম আগেরটার মতো বি ইউনিটের মতোই। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রেও একদম সেম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটার মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু ডিফারেন্স দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, এগুলো কিন্তু টোটাল 7.5 দিয়েছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে জিপিএ 7 তোমাকে মিনিমাম পেতে হবে, আর এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3 করে পেতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও জিপিএ 7, মানে একদম আগেরটার মতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার একদম বেশি পাওয়া লাগবে অন্যান্যগুলোর তুলনায়, 8 পাওয়া লাগবে তোমাকে মিনিমাম, তার মধ্যে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3.5 করে পাওয়া লাগবে। বিউপির ক্ষেত্রেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো 8 করে পাওয়া লাগবে, তবে আবার এসএসসি এইচএসসিতে গিয়ে আরও বেশি দিয়ে দিছে, অর্থাৎ তোমাকে এগুলোতে মিনিমাম 4 করে পাওয়া লাগবে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো কিন্তু আমাদের গত বছরে পাওয়া সার্কুলারগুলো অনুসারে দিয়েছি। এই বছর যদি কোনো কারণে এগুলোতে পরিবর্তন আসে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপটাতে জানিয়ে দিব। এবার আসো আমরা কথা বলি এই বিশ্ববিদ্যালয়গুলোর সিট সংখ্যা নিয়ে এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। মনে রাখবা, এগুলো যেহেতু ঘুরে ফিরে বি ইউনিটের কাছাকাছি, সবগুলোতে বাংলা, ইংলিশ, জিকে মোটামুটি আছে। কয়েকটা ইউনিট বা কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে আইকিউ এবং ম্যাথ আছে। চলো একটু দেখে নেই। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট হচ্ছে 2934, এক্সামের সময় হচ্ছে 90 মিনিট, আর সাবজেক্ট কি কি, বাংলা, ইংলিশ, জিকে। এইটাকে বেস করে আমরা পরেরগুলো দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট, এইটা একটু ব্যতিক্রম। সিট সংখ্যা হচ্ছে 326, সময় পাওয়া 55 মিনিট। এখানে বাংলা, ইংলিশ, জিকে জিনিসটা আলাদা করে দেওয়া নাই, ম্যাথ এবং আইকিউ, অর্থাৎ এই জিনিসটা কিছুটা জিকে পড়ার সময়ই চলে আসে, যেটা আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট প্লাস গুচ্ছ কোর্সে স্টুডেন্টদেরকে পড়াই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে বাংলা, ইংলিশ, জিকের পাশাপাশি একটা সাবজেক্ট আলাদা করে পরীক্ষা দেওয়া লাগে। মনে করো কিছুটা হচ্ছে আমাদের পৌরনীতি, সুশাসন পড়েছি না, কিছুটা ওই রকম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সিট কিন্তু অনেক বেশি, 2069। এইখানে বাংলা, ইংলিশ, জিকে। সো এইখানে রাজশাহী বলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ডি ইউনিট, এগুলোতে ঘুরে ফিরে বাংলা, ইংলিশ, জিকে আছে। তবে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কথা যদি চিন্তা করি, এখানে জিকের পাশাপাশি আইকিউ আছে। আর বিউপির ক্ষেত্রে এই যে দুইটা ফ্যাকাল্টি আছে, এই দুইটা ফ্যাকাল্টিতে সিট সংখ্যা হচ্ছে 250, আরেকটাতে হচ্ছে 350। এখানেও কিন্তু বাংলা, ইংলিশ, জিকে এই তিনটা সাবজেক্টই থাকছে। তার মানে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রিপারেশন নাও, এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই যে ইউনিটগুলো আছে, এগুলো মোটামুটি প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবার কথা বলি এই বিশ্ববিদ্যালয়গুলোর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। আমরা শুরুতেই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কথা বলি, তোমার ভর্তি পরীক্ষার যে নম্বরটা আছে এটার তো থাকবে, এটা যত তুমি পাও আর কি। এইটার পাশাপাশি তোমার যে এসএসসির জিপি আছে সেটার সাথে 2 গুণ করতে হবে, এইচএসসির জিপির সাথে 2 গুণ করলে টোটাল যত হয় সেটা যোগ করা হবে।
আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি কিভাবে হয় সেম, সবগুলোতে ভর্তি পরীক্ষার নম্বরটা তো পাওয়া লাগবেই, পাশাপাশি এসএসসির জিপিএ থেকে তোমার 1.5 নিবে আর এইচএসসির জিপিএ থেকে 2.5 নিবে। অর্থাৎ তুমি সিম্পল হিসাব করো, তোমার এসএসসির জিপিএর সাথে 1.5 গুণ করলে যত হয় অত, এইচএসসির সাথে আবার 2.5 গুণ করলে যত হয় অত। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষার যে নম্বরটা আছে এইটা, পাশাপাশি এসএসসি আর এইচএসসির জিপিএর সাথে 2 গুণ করে যা হয় সেটাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভর্তি পরীক্ষার নম্বরটাই লাগে, আর এখানে জিপিএর ওই রকম কোনো আলাদা করে নম্বর দেওয়া হয় না। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কথা যদি বলি, এইটা আবার একটু ব্যতিক্রম। অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষার যে নম্বরটা আছে এটা তো থাকবেই, পাশাপাশি এসএসসির জিপিএতে মনে করো তুমি 5 পাইছো, জিপিএ 5 হিসাবের সুবিধার্থে বলছি, তুমি জিপিএ 5 পাও মানে তুমি কিন্তু 12 পেয়েছো ওদের এখানে। জিপিএ ধরো আরেকটু কমলে 12 থেকে আরেকটু নিচে আসবে, এভাবে জিপিএ যত কমতে থাকবে 12 থেকে তুমি নম্বর তত কম পেতে থাকবে। আর এইচএসসির ক্ষেত্রেও সেম, যদি তুমি জিপিএ 5 পাও তাহলে 16 পাবে, জিপিএ যত কমবে আস্তে আস্তে এটা এভাবে কমতে থাকবে। সো জিপিএর জন্য টোটাল কত হচ্ছে 16 এবং 12 28। এইটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিপিএ রিকোয়ারমেন্ট বা জিপিএ নম্বর সিস্টেমটা আর কি যেভাবে নেয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি এর জন্য ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে নম্বরটা পাও সেটাই নেওয়া হবে। আর বিউপিতে তোমার এসএসসির জিপিএ যত পাও সেখান থেকে 20% নেওয়া হবে, এইচএসসির জিপিএ থেকে 25% নেওয়া হবে। এই হচ্ছে আমাদের এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে সেটা। আবারও বলছি, এগুলো কিন্তু আমরা গত বছরের সার্কুলার অনুযায়ী বলেছি, কোনো কারণে চেঞ্জ আসলে আমরা সঙ্গে সঙ্গে তোমাকে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপটাতে জানিয়ে দিব। যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর পাশাপাশি গুচ্ছকে ওদের প্রায়োরিটিতে রাখে। এই গুচ্ছের কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে, গুচ্ছ সি ইউনিটের পরীক্ষা হবে 27শে মার্চ, বি ইউনিটের পরীক্ষা হবে 3 এপ্রিল এবং এ ইউনিটের পরীক্ষা হবে 10 এপ্রিল। এই ভিডিওতে আমি তোমাকে বি ইউনিটের বিস্তারিতটা বলবো, তবে বলে নিচ্ছি এটা কিন্তু গত বছরে পাওয়া সার্কুলার অনুযায়ী। অ্যাগেন যদি কোনো কারণে চেঞ্জ আসে আমরা তোমাকে অবশ্যই আমাদের গ্রুপটাতে জানিয়ে দিব। গুচ্ছ বি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা টোটাল 19টা, আসন সংখ্যা হচ্ছে 2761টা। এইখানে জিপিএ পাওয়া লাগে টোটাল 6, তার মধ্যে জিপিএ এসএসসিতে মিনিমাম 3 লাগবে, এইচএসসিতেও মিনিমাম 3 লাগবে। সাবজেক্ট আগের মতো বাংলা, ইংলিশ এবং জিকে। এবার তোমাকে আমি বলি যে গুচ্ছের জন্য ইউনিভার্সিটি লিস্ট কোনগুলো, অর্থাৎ একটু আগে যে আমি তোমাকে বলেছি যে টোটাল 19টা ইউনিভার্সিটি, সেগুলো কোথায় কোথায় আছে। কুষ্টিয়াতে, টাঙ্গাইলে, পটুয়াখালী, নোয়াখালী, ময়মনসিংহ, এরপর এরকম যতগুলো দেখছো যে গাজীপুর, তারপর নেত্রকোনা, এখানে সবগুলোই হচ্ছে গুচ্ছের আন্ডারে আছে। অর্থাৎ তুমি গুচ্ছ বি ইউনিটে পরীক্ষা দিলে এইখানের যে কোনো একটাতে কিন্তু তোমার চান্স হয়ে যেতে পারে। সো আমাকে তুমি একটু কমেন্টে জানাও তোমার টার্গেট কোন বিশ্ববিদ্যালয়। এবার আসি আমাদের এই ভিডিওর একদম মেইন পার্টে, অর্থাৎ 30 দিনের সেই কমপ্লিট স্ট্র্যাটেজি বা সেই প্ল্যানটা, অর্থাৎ যেটা ফলো করলে তুমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বি ইউনিট কেন্দ্রিক অন্যান্য যে প্রিপারেশনগুলো নিচ্ছ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের সেগুলোতে চান্স পাবে। শুরুতেই বলে নেই এই ভিডিওর এই পার্টটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 আমাদের প্রবলেমগুলোকে রেখেছি, নাম্বার 2 স্টুডেন্টরা সেই প্রবলেমের সলিউশন হিসেবে কি করে, নাম্বার 3 অ্যাকচুয়াল যে সলিউশনটা হওয়া উচিত বা 10MS যে নিনজা টেকনিকগুলো ফলো করে সেটা। চলো শুরু করছি আমরা প্রবলেম 1 দিয়ে। নেগেটিভ মার্কিং হিসাব করা, এটা হচ্ছে আমাদের প্রবলেম। স্টুডেন্টরা কি করে, ওরা হচ্ছে নেগেটিভ মার্কিং ম্যানুয়ালি হিসাব করে, একদম হাতে ধরে 1 2 বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, যেটা আসলে অনেক সময় যায় বা ওভারঅল অ্যাকিউরেট আমরা সলিউশনটা পাই না। এখানে 10MS কি করে, আমাদের যে নেগেটিভ মার্কিং আছে সেটা হিসাব করা হয় সব পরীক্ষায়, আর এটা তুমি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবা। আমাদের পরের প্রবলেমটা হচ্ছে আমরা প্রশ্ন সহজ হলে অনেক বেশি কনফিউজ হয়ে যাই। স্টুডেন্টরা এই ক্ষেত্রে কি করে, বেশি বেশি প্র্যাকটিস করে। প্র্যাকটিস করা ভালো জিনিস, বাট তোমাকে যে কাজটা করতে হবে ডিফিকাল্টি লেভেল ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। তুমি যেই টপিকটা খুব সহজেই পারো এটা তো পরীক্ষা দিতে মন চাইবে, কারণ এটাতে পরীক্ষা দিলে 10-এ 10 পাওয়া যায়। কিন্তু না, তুমি যেটা একটু কঠিন, তোমার কাছে যেটা কঠিন লাগে এটাও তো পরীক্ষা দেওয়া উচিত, পরীক্ষা তো এটাও আসবে। সো 10MS মূলত এইখানে তোমাকে এই ডিফিকাল্টি লেভেল ওয়াইজ প্র্যাকটিস করায় বা করাতে সাহায্য করে। এরপর আমাদের প্রবলেম হচ্ছে প্রশ্ন ব্যাংকের উত্তরমালা আগেই দেখে ফেলি, তারপর পরীক্ষা দেই, তারপর 10-এ 10 পাই, খুব ভালো লাগে।
এই যে স্টুডেন্টরা এটাই করে, তারা কি করে হাত দিয়ে ঢেকে রেখে সলভ করে, আগে উত্তরমালা দেখে পরে হাত দিয়ে ঢেকে রেখে সলভ করে। এইটা তো হওয়া উচিত না। এইখানে 10 মিনিট স্কুল যেটা করে যে ওয়েবসাইটে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় এবং উত্তরগুলো দিয়ে দেয়, যাতে করে স্টুডেন্টরা আগে উত্তর না দেখে পরে নিজেকে যাচাই করতে পারে আর কি। মূলত এর পরের প্রবলেমটা আমি যদি স্পেসিফিকভাবে বাংলার ক্ষেত্রে বলি, এখানে তারা যেই কাজটা করে যে বাংলা প্রথম পত্রের বই থেকে যে ব্যাকরণের প্রশ্ন আসে সেই টপিকের আইডিয়াটা নেরা, ভাবে যে বাংলা প্রথম পত্র থেকে তো বাংলা প্রথম পত্র প্রশ্নই আসবে, কিন্তু না, প্রথম পত্র থেকেও কিন্তু দ্বিতীয় পত্রের প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে। এই যে দেখো স্টুডেন্টদের সলিউশন হচ্ছে তারা এইচএসসি সিলেবাস অনুযায়ী গদবাঁধা বাংলা প্রথম পত্র বোর্ড বই পড়তে থাকে। আমাদের প্রবলেমটা কি, আমরা বোর্ড বই পড়বো বাট সেকেন্ড পেপারটাকেও একটু গুরুত্ব দিব। সো এই জায়গায় 10MS সলিউশন হিসেবে যেটা স্টুডেন্টদেরকে অফার করে যে ভার্সিটি পরীক্ষায় আসার মতো এক্সট্রা ইনফো পড়ানো হয় এখানে, অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকেই ভার্সিটিতে যেই প্রশ্ন আসতে পারে দ্বিতীয় পত্রের সেগুলো পড়ায় 10MS। অলরেডি কিন্তু আমরা আমাদের যে বি ইউনিট কোর্সটা আছে সেখানে স্টুডেন্টদেরকে এইভাবেই পড়াচ্ছি। আরেকটা প্রবলেম হচ্ছে বাংলার ক্ষেত্রে স্টুডেন্টদের মুখস্থ অংশ নিয়ে তারা হেলাফেলা করে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিন্তু রাইটিং পার্ট আছে। সো এই প্রবলেমটার সলিউশন হিসেবে স্টুডেন্টরা কী করে, এইচএসসির ডিফিকাল্টি লেভেল অনুযায়ী সব কিছু মুখস্থ করে। কিন্তু আমাদের তো মাথায় রাখতে হবে এইচএসসির ডিফিকাল্টি আর এডমিশনের ডিফিকাল্টি কিন্তু সেম না। এখানে 10MS এর সলিউশন হচ্ছে ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলো গাইড করে করে পড়ায়, অর্থাৎ এই নিয়মটা যদি হুবহু এই প্রশ্নটা কমন নাও পড়ে তুমি যাতে পরীক্ষায় উত্তর করতে পারো, ঠিক আছে। সো এইভাবে 10MS স্টুডেন্টদেরকে গাইড করে পড়ায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট কোর্সে পড়াচ্ছে। আমাদের ইংলিশের ক্ষেত্রে স্টুডেন্টদের খুব বড় একটা অংশ এই কাজটা করে যে এক্সেপশন বা ব্যতিক্রমী যে রুলগুলো আছে এগুলোতে তারা ফোকাস করে না। এডমিশন যদি গদবাঁধা রেগুলার রুল থেকে প্রশ্ন আসতো তাইলে তো আর এটা এডমিশন হইতো না, সবাই পাস করতো। তো স্টুডেন্টরা কী করে, ওরা ওই গদবাঁধা সব নিয়ম মুখস্থ করে ফেলে, ফলে রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখছো। এখানে 10MS এর সলিউশনটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে এক্সেপশন যে রুলগুলো আছে, ব্যতিক্রমী যে রুলগুলো আছে সেগুলোতে ফোকাস করে করে স্টুডেন্টদেরকে পড়ায়। আমাদের ইংলিশের আরও একটা প্রবলেমের কথা যদি বলি, যে ভোকাবুলারিতে প্র্যাকটিস করার নিয়ম না জানা, যার ফলে স্টুডেন্টরা একদম সব কিছু ভুলে যায়, রাইট। সো স্টুডেন্টরা যেটা করে ভোকাবুলারি ঠাড়া মুখস্থ করে 2 দিন পরে ভুলে যায়। এক্ষেত্রে 10 মিনিট স্কুলের সলিউশন হচ্ছে স্মার্ট পদ্ধতিতে ছন্দ, উদাহরণ এবং বিভিন্ন ছবি দিয়ে এই স্টুডেন্টদেরকে পড়ানো হয়। আরেকটা প্রবলেম হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং করার নিয়ম না জানা। এই জায়গাটাতে আমরা অনেক বেশি প্যারা খাই, আনকমন একটা প্যারাগ্রাফ আসলে আমরা লিখতে পারি না। স্টুডেন্টদের সলিউশন কি, সাজেশন ভিত্তিক ঠাড়া মুখস্থ করে ফেলে, 50টা প্যারাগ্রাফ পড়ে যায়, দেখা যায় যে 51 নাম্বারটা পরীক্ষাতে আসছে। সো এইখানে 10 মিনিট স্কুলের সলিউশনটা হচ্ছে ফরম্যাট, টেকনিক ও নিজ থেকে লেখার যে গাইডলাইন প্রয়োজন স্টুডেন্টদেরকে সেই গাইডলাইনটুকু দেয়। এবার যদি জিকের ক্ষেত্রে আসি, জেনারেল নলেজের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পদ্ধতি না জানা, এটা হচ্ছে আমাদের অন্যতম একটা সমস্যা, যার ফলে স্টুডেন্ট অনেক কিছু মুখস্থ করে ফেলে। এই যে দেখো স্টুডেন্টরা ভাবে যে পেপার পড়লে বা কম্প্রেসড কোনো একটা জিকে বই পড়লেই বুঝি তোমার সব কিছু শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে 10MS যেই কাজটা করে যে ঠিক যতটুকু দরকার ততটুকুই পড়া, কারণ এত এত পড়া যদি তুমি মাথায় নাও একটা সময় গিয়ে কোনোটাই তোমার মাথায় থাকবে না আলটিমেটলি। জিকের ক্ষেত্রে আরও একটা প্রবলেম হচ্ছে যে মানচিত্র, ইতিহাস ও সাম্প্রতিক যে ট্রেন্ডি খবরগুলো আছে সেগুলো না জানা। এটার সলিউশন হিসেবে স্টুডেন্টরা যখন যেটা চোখে পড়ে সেটা নিয়েই বিশেষ অজ্ঞ হয়ে যায়, অর্থাৎ সব মাথায় ঢুকাতে চায়, যেটা আইডিয়ালি করা উচিত না। আর 10MS এর সলিউশন হচ্ছে ঠিক যতটুকু দরকার ততটুকু পড়ানো হয় আর কি। আমরা কিন্তু জিকের জন্য আলাদা স্টুডেন্টদেরকে গোল্ড মাইনও প্রোভাইড করি, এইটা অনেক বেশি কাজে আসে, কারণ তুমি কত ইনফরমেশান গ্যাদার করবা মাথায়। এরপর জিকের ক্ষেত্রে আরও একটা প্রবলেম হচ্ছে গুরুত্ব না বুঝে সকল টপিকে সমান সময় দেওয়ার চেষ্টা করা। এখানে স্টুডেন্টরা যেটা করে ডাইনামিক রুটিন বানায়। স্টুডেন্টদের সলিউশন ভাবছে যে তারা এই কাজটা করলেই বুঝে সব কিছু হয়ে যাবে, কিন্তু 10MS এর সলিউশনটা দেখো কাস্টমাইজড রুটিন বানানো হয় এবং সেটার গাইডলাইন দেওয়া হয়। অর্থাৎ তুমি 2 মাস আগে যে রুটিনটা ফলো করতা এখন যদি সেম রুটিন ফলো করো তাহলে তো হবে না, নতুন করে তোমাকে আবার একটা রুটিন বানাতে হবে, তুমি স্টুডেন্ট হিসেবে কেমন সেটা দরকার হয় জানা। সো এরকম কাস্টমাইজড রুটিন বানানোর গাইডলাইন দেয় 10 মিনিটস। সো এই ছিল আমাদের সবগুলো প্রবলেম, যেখানে স্টুডেন্টদের সলিউশনটাও আমি তোমাদেরকে দেখিয়েছি 10MS কি ফলো করে
এটাও তোমাকে আমি দেখিয়েছি। আমার ভাই তোমার কাছে বড় ভাইয়ের জায়গা থেকে একটাই কথা থাকবে যে তুমি এই যে সলিউশনগুলো আছে এগুলো যদি ফলো করো, অলরেডি বুঝে গেছো যে তোমার উপর অনেক প্রেশার পড়বে। তুমি টেনেমেসের পড়ো আর না পড়ো, এইখানের যে সলিউশনগুলো আছে আমার কথা হচ্ছে তুমি এগুলো ফলো করো, এগুলো ফলো করলেই হবে ইনশাল্লাহ। তোমার বি ইউনিট কেন্দ্রিক যতগুলো বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে তুমি পরীক্ষা দাও সবগুলোতে ইনশাল্লাহ তোমার চান্স হবে। এই তো গেল আমাদের 30 দিনের স্ট্র্যাটেজি। এবার আমি তোমাকে নেক্সট 30 দিনের রুটিন শেয়ার করব, যেই রুটিনটা ফলো করলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ক্র্যাক করতে পারবা, অথবা তোমার যদি বি ইউনিট রিলেটেড অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো টার্গেটে আছে সেগুলো ক্র্যাক করতে পারবা। তবে তার আগে আমি তোমাকে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের কয় ধরনের স্টুডেন্ট আছে টাইপটা একটু শেয়ার করি। টাইপ 1 কিছুই পারি না এমন স্টুডেন্ট আছে যাদের হয়তো এইচএসসির সিলেবাসটাও ভালোভাবে কমপ্লিট হয় নাই, কোনো মতে পাশ করে এসেছে, অথবা সে ধরো এডমিশনের জন্য আসলে কিভাবে কতটুকু পড়তে হবে না হবে এরকম কোনো আইডিয়াও নাই। সো এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 এইচএসসির বেসিক ক্লিয়ার। এমন কিছু স্টুডেন্ট আছে যারা এইচএসসিতে বেশ ভালোভাবেই পাশ করে এসেছে, তাদের এইচএসসির বেসিকটাও ক্লিয়ার আছে। টাইপ 3 এইচএসসি অ্যাডভান্সড ক্লিয়ার। এইচএসসিতে ওরা ভালোভাবে পাশ করে নাই, খুব ভালোভাবেই পাশ করেছে, হয়তো জিপিএ 5ও পেয়েছে, এখন এডমিশনেরও মোটামুটি প্রিপারেশান নেওয়া হয়ে গেছে। এই 3 ধরনের স্টুডেন্টের বাইরে কিন্তু আর তেমন কোনো স্টুডেন্ট নাই। এই 3 ধরনের স্টুডেন্টকেই আমি এখন তোমাদের রুটিনটা দিব। তবে তার আগে বলে নিচ্ছি, আমি কিন্তু চাইলেই বলে দিতে পারতাম যে ডে 1-এ কোন কোন টপিক পড়বা, ডে 2-তে কোন কোন টপিক পড়বা, বাট এতে করে যে প্রবলেমটা হবে তোমার সাথে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, মিসম্যাচ হয়ে যাবে। হয়তো তুমি একটা টপিক পারো, আমি কিন্তু তাও ডে 1-এ দিছি, তাইলে তোমার ওই টপিকটা পারা সত্ত্বেও আবার পড়তে হচ্ছে। সো সময় নষ্ট করতে হবে। এখন আমরা এই সময়টা নষ্ট করব না, এজন্য আমি শুরুতেই লিখে দিয়েছি যে ডাইনামিক আপডেট রিকোয়ার্ড, অর্থাৎ তোমার প্রয়োজন অনুসারে তুমি এটাকে অবশ্যই চেঞ্জ করবা। একটা কথা বলছি, আমাদের হাতে কত দিন? 30 দিন, রাইট? 30 দিনের মধ্যে প্রথম 18 দিনে, যে ডে 1 থেকে ডে 18 পর্যন্ত, অর্থাৎ প্রথম 18 দিন তোমার প্রয়োজনীয় সিলেবাস কমপ্লিট করবা। এটা কাদের কথা বলছি? টাইপ 1, যারা কিছুই পারে না, ওই যে ওর তো অনেক কিছুই বাকি আছে। সো যেটা করতে হবে, যে যে টপিকগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে এই 18 দিনের মধ্যে। তারপর 19তম দিন থেকে নিয়ে 25তম দিন পর্যন্ত, অর্থাৎ যে 7 দিন সময় পাবো আমরা, এই 7 দিনে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব এবং পাশাপাশি টপিক ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক আমরা পরীক্ষা দিব। লাস্ট যে 5 ডেজ বা 5 দিন আছে, এই 5 দিন মডেল টেস্ট প্র্যাকটিস করবা এবং বেশি বেশি রিভিশন দিবা। আবারও বলছি, মনে করো যে তুমি কোনো কারণে 18 দিনের মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করতে পারলা না, 20 দিন লেগে গেল, তখন তুমি চেষ্টা করবা এই বাকি যেই স্টেজটা আছে সেখানে 7 দিন না নিয়ে 5 দিন নেওয়ার। সেজন্যই কিন্তু ভাইয়া বলেছে ডাইনামিক আপডেট রিকোয়ার্ড। আচ্ছা, এবার আসে টাইপ 2-তে, অর্থাৎ যাদের এইচএসসির বেসিকটা ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে আবার প্রথম 12 দিনে এইচএসসির যেই অ্যাডভান্স টপিকটা আছে, যেই লিস্টটা আছে সেটা ক্লিয়ার করতে হবে। একটু পরেই আমি তোমাকে এডমিশনের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটার লিস্ট দিব। সো আমাদের টাইপ 2 স্টুডেন্টের জন্য প্রথম 12 দিনে এইচএসসির অ্যাডভান্স টপিকগুলো রিভিশন করতে হবে। এরপর ডে 13 মানে 13তম দিন থেকে 24তম দিন পর্যন্ত, অর্থাৎ ওইখানেও 12 দিন সময় আছে। এই 12 দিনে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে এবং চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। ডে 25 থেকে 30, অর্থাৎ শেষের যে 6 দিন আছে, এই 6 দিন তোমাকে মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি রিভিশন দিতে হবে। সো তুমি এইটা কিন্তু আবার তোমার ক্ষেত্রেও সেম কথা, যে যদি তোমার ক্ষেত্রে কোনো কারণে এখানে ধরো 12 দিনের জায়গায় 10 দিন লাগলো, তাহলে তুমি চেষ্টা করবে ওই বাকি 2 দিন অন্য কোনো একটা স্টেজে দেওয়ার জন্য। সো এটা তুমি তোমার মতো করে আপডেট করে নিতে পারো। এবার আসে টাইপ 3-তে, যে এইচএসসির অ্যাডভান্সড ক্লিয়ার যাদের, তারা কি করবে? তারা প্রথম 10 দিন চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দিবে, অর্থাৎ ধরো নাউনের উপর পরীক্ষা দিবে, তারপর অন্যান্য বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলো আছে বা জিকের যে টপিকগুলো আছে এগুলোর উপর পরীক্ষা দিবে। তারপর পরের যে 10 দিন আছে তারা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবে। শেষের 10 দিনে গিয়ে মডেল টেস্ট প্র্যাকটিস করবা বেশি বেশি, পাশাপাশি অবশ্যই রিভিশন দিবা। এটা হচ্ছে টাইপ 3 যারা আছে, অর্থাৎ এইচএসসি অ্যাডভান্সড যাদের ক্লিয়ার, তাদের জন্য এই পরামর্শগুলো। একটু আমাকে তুমি কমেন্টে অবশ্যই জানাবা যে তুমি টাইপ 1-এ পড়ো, 2-এ পড়ো নাকি 3-তে পড়ো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো অনুযায়ী তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার।
ভিডিওর এই পার্টটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই পার্টে আমি তোমাকে বাংলা, ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্টেরই এমন টপিকগুলো দেখিয়ে দিব, সাথে স্টার মার্কস সহ, যে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে অনেক কোয়েশ্চেন আসছে, তোমার ইয়ারে নিশ্চিত প্রশ্ন আসবে। পাশাপাশি এমন টপিকগুলোর কথাও বলবো যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 50-50। সো চলো আমরা বাংলা দিয়েই শুরু করি। তবে তার আগে একটা কথা বলছি তোমাকে, আমাদের এই যে টপিকগুলোর কথা আমি তোমাকে বলবো একটু পরে, এগুলো কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসে। সো ইজিলি ধরে মানে বোঝা যায় যে তোমার সময়ে কোন প্রশ্নটা আসবে, বা তুমি এটা কীভাবে বের করতে পারবে যে ভাই আমার সময় এখান থেকেই প্রশ্ন আসবে, প্যাটার্নটা কীভাবে বুঝবে, এই প্যাটার্নটাই আমি তোমাকে এখন বুঝিয়ে দিব। বাংলার ক্ষেত্রে দেখো, অপরিচিতা এটা 5 স্টার দিয়েছে, তার মানে এটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একদমই মানে 99% তোমাদের ভাষায় যদি বলি। একইভাবে বিলাসী 3 স্টার দেওয়া আছে, মাসে বেশি 3 স্টার, এরকম করে কিন্তু প্রত্যেকটা টপিক, আমি যদি 18 বছর বয়সের কথা বলি এখানে আবার 5 স্টার দেওয়া আছে, রাইট। আমার বোধ 5 স্টার, মানব কল্যাণ 5 স্টার, এগুলো কিন্তু একদম তোমার জন্য সাজিয়ে দেওয়া আছে। তুমি চাইলে এখন স্ক্রিনশটও নিয়ে পরে নিজের মতো করে দাগিয়ে রাখতে পারো। এটা তো গেল আমাদের বাংলা প্রথম পত্র। এবার যদি আমি বাংলা দ্বিতীয় পত্রে আসি, ভাষা ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় একদমই 1টা স্টার দেওয়া আছে। তোমার হাতে অবশ্যই যদি সময় থাকে এটা একবার হলেও দেখে যাওয়া উচিত, কারণ এগুলো থেকে কোনো না কোনো বছর তো প্রশ্ন আসছে, হয়তো খুব বেশি আসে না, বাট প্রশ্ন কিন্তু আসে মাঝে মাঝে। আবার সন্ধির ক্ষেত্রে যদি যাই, মোটামুটি বলা চলে প্রতি বছরই এটা থেকে প্রশ্ন আসে। তুমি কিন্তু এই অ্যানালাইসিসটা নিজের মতো করতে পারবা যদি তুমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করতে যাও। তুমি নিজেই বুঝে যাবা যে ভাইয়া উচ্চারণের নিয়ম থেকে তো আমি দেখছি প্রতি বছরই প্রশ্ন আসছে, এজন্যই কিন্তু মূলত আমরা এটাকে 5 স্টার দিয়েছি। সো তুমি চাইলে এখনও এটার একটা স্ক্রিনশট নিতে পারো, তোমার প্রিপারেশনটা এইটার উপর ডিপেন্ড করে ওইভাবে প্রায়োরিটাইজ করতে পারো টপিকগুলোকে, যে তুমি কিভাবে কোন টপিকটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এই তো গেল আমাদের বাংলা। এবার যদি আসি জিকের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে দেখো মুক্তিযুদ্ধ থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে, যেহেতু গভর্নমেন্টও একটু চেঞ্জ হয়েছে। সো এইটা আসলে এই বছর কি ওইভাবে প্রশ্ন আসবে কিনা সেটাও একটা দেখার বিষয়, বাট আমরা কিন্তু রিস্ক নিব না। আগের বছরগুলোতে এখান থেকে প্রশ্ন এসেছে, নেক্সট আমাদের যে বছরটা আছে এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। এছাড়া মহাদেশ পরিচিতি, এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, অর্থাৎ এই যে মহাদেশ পরিচিতি আছে এখান থেকেও বেশিরভাগ সময় দেখা যায় প্রশ্ন আসতে, মাঝে 1-2 বছর হয়তো প্রশ্ন আসে না। আবার বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এবং ভূগোলের মৌলিক বিষয় এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, প্রতি বছর আমরা এখান থেকে প্রশ্ন আসতে দেখি। সো এভাবে আমি জিকেটা তোমাদের জন্য সাজিয়েছি। এবার যদি আসি ইংলিশটা নিয়ে, যেটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, ইংলিশের প্রিপোজিশন এমন একটা টপিক যেটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সিনোনিম অ্যান্টোনিম চোখ বন্ধ করে বলা যায়, প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, এটা থেকে তোমাদের প্রশ্ন আসবেই। বারবার করে বলি, যত বেশি সম্ভব ভোকাবুলারি পড়ো, মেমোরাইজিং পার্টটাতে বেশি ফোকাস করো, এটা তোমাকে ওভারঅল ইংলিশে অনেক বেশি হেল্প করবে। পার্টস অফ স্পিচ থেকেও প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায়। আবার ধরো কম্পিটিং সেন্টেন্স, তারপর অন্যান্য যে টপিকগুলো আছে মিসেলেনিয়াস, এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। রাইট ফর্ম অফ ভার্ব থেকেও প্রতি বছর প্রশ্ন আসতে আমরা দেখি। পাশাপাশি রাইটিং পার্ট তো তোমাদের বি ইউনিটে আছেই। তুমি যদি বিগত 5 থেকে 6 বছর রাইটিং পরীক্ষা হচ্ছে বি ইউনিটে রিটেনের, সো জাস্ট 5-6 বছরের প্রশ্ন দেখো, তুমি ধরে ফেলতে পারবা যে রিটেনের জন্য তোমাকে কোন জিনিসটা পড়লে হবে, যেটা প্রতি বছর আসে। ফর এক্সাম্পল প্যারাগ্রাফ, এটা প্রতি বছরই আসে, তোমাদের সময়ও আসবে। সেইভাবে তুমি নিজেই বের করে ফেলতে পারবা। আবার তোমাদের জন্য টেক্সট বুকটা, যেটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া টেক্সট বুকটা আমাদের তো ফুল সিলেবাস ছিল না, শর্ট সিলেবাস ছিল, আমরা কি শর্ট সিলেবাস ফলো করবো না ফুল সিলেবাস ফলো করবো? ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিগত বছরের সার্কুলারে এটা বলে দিয়েছে যে তুমি এইচএসসির সিলেবাসটাই ফলো করবা। সো তোমার যদি এইচএসসি শর্ট সিলেবাসে হয় শর্ট সিলেবাস, ফুল সিলেবাসে হলে তোমাকে অবশ্যই ফুল সিলেবাস ফলো করতে হবে। এই তো গেল ইংলিশের জন্য ইম্পর্ট্যান্ট কী কী টপিক আছে সেগুলো। সো তুমি ইংলিশ, বাংলা, জিকে এখানে একদম টপিক লিস্ট দেওয়া আছে। এইভাবে তুমি তোমার প্রিপারেশনটা সাজিয়ে নিতে পারো নেক্সট 30 দিনের জন্য। সো স্ট্র্যাটেজি, রুটিন সবই দিয়ে দিলাম। একটা কথা কিন্তু ভাইয়া অবশ্যই মনে রাখবা, যতই ভিডিও দেখো, তুমি যদি দিন শেষে নিজে না পড়ো, নিজে স্ট্র্যাটেজিক ওয়েতে না আগাও, চান্স কিন্তু হবে না। ভিডিও দেখলে কিন্তু চান্স হয় না, নিজেকে পড়তে হয়। সো আমি লাস্ট 5 to 6 ইয়ার্স স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বা নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বেশ কিছু জিনিস উপলব্ধি করেছি।
সেটা আমি তোমাকে বড় ভাইয়ের জায়গা থেকে উপদেশ হিসেবে দিতে চাই। নাম্বার 1, সবার আগে তুমি এইটা আইডেন্টিফাই করো যে তুমি অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও। মানে এতক্ষণ তো আমি তোমাকে সব ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো বললাম, জিপিএ কত লাগবে না লাগবে। সো এতক্ষণে তুমি বুঝে যাওয়ার কথা যে তোমার স্বপ্ন কোন ইউনিভার্সিটি ভার্সেস তোমার বাস্তব, মানে তোমার পক্ষে সম্ভব কোন ইউনিভার্সিটিতে। সো সবার আগে তুমি ইউনিভার্সিটিটা সিলেক্ট করো যে ভাইয়া আমি এই ইউনিভার্সিটিতেই পড়তে চাই। তারপর যেটা করবা, ওই ইউনিভার্সিটি কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন ব্যাংক বাহির হয়, বিভিন্ন প্রকাশনীর। তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নাও, সেটার প্রশ্নের প্যাটার্নটা বুঝো যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করছে। এই প্যাটার্নটা বোঝা অনেক জরুরি। এইটা যদি একবার ধরে ফেলতে পারো না ভাই, তুমি বুঝে যাবা তোমার পরীক্ষায় কোন জায়গা থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এটা তুমি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। সো আমরা ইউনিভার্সিটি বুঝলাম, প্রশ্ন ব্যাংক দিয়ে আমরা প্যাটার্নটাও বুঝলাম। তারপর তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, তুমি কিন্তু বুঝে যাবা যে তোমার উইক পয়েন্ট কোনগুলো, কোন টপিকে তুমি আসলে একটু কাঁচা। ওই উইক পয়েন্টগুলোতে ভয় না পেয়ে সেগুলোকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করো, সেগুলোতে বেশি সময় দাও। তারপর আরেকটা জিনিস বেশি জরুরি, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, মডেল টেস্ট দেওয়া, রিভিশন দেওয়া। মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা ওই ইউনিভার্সিটির আদলে যেইভাবে প্রশ্ন হয় ওই রকম মডেল টেস্টগুলোই দেওয়ার, ঠিক আছে? এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। প্লাস চেষ্টা করবা যে ঘড়ি ধরে, সময় ধরে ধরে সেটার সেইভাবেই পরীক্ষা দেওয়ার। সো এই ভিডিওতে আমি তোমাকে অনেক অ্যাডভাইস দিয়েছি, অনেকগুলো কথা বলেছি। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা জন্য আমার সাথে থাকার জন্য। একটা কথা বলবো, এই ভিডিওতে আমি তোমাকে যত কিছু বলেছি সব কিছুই কিন্তু আমরা আমাদের যেই বি ইউনিট ভার্সিটি বি ইউনিট প্লাস গুচ্ছ কোর্সটা আছে সেখানে এইভাবেই অ্যাপ্লাই করে পড়াচ্ছি। তুমি চাইলে কমেন্টে গিয়ে সেই কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে পারো, ভালো লাগলে ওই কোর্সটাতে জয়েন করতে পারো। তুমি আমার কাছে পড়ো বা না পড়ো, আমি চাই তুমি তোমার স্বপ্নে পৌঁছে যাও, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে কিংবা কোর্সের ক্লাসে।